এতদিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে ৬টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ৬টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে ধরবে, বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তবে বেশ মুশকিল, কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, বা আইনে এরকম কিছু বলা নেই। এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানার দরবার হল থেকে বিদ্রোহের শুরু। বিদ্রোহী জওয়ানরা সেদিন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করে। ২ দিন পর গণকবর ও পিলখানার ড্রেনে পাওয়া যায় তাদের মরদেহ। এ ঘটনায় করা আলাদা মামলায় সাজা খাটেন বিডিআর সদস্যরা। নিহত স্বজনদের দাবির মুখে অন্তর্বর্তী সরকার ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দেন। দিবসটি ঘিরে শহীদ পরিবারের সদস্যদের দাবি, বিদ্রোহী কিছু সদস্যকে সাজা দিলেও ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। যে ভাইরা ২ সপ্তাহ আগে জয়েন করেছেন, যারা ১ মাস আগে জয়েন করেছেন, তাদেরকে কেন খুঁজে খুঁজে মেরে ফেলা, ২টা দিন ধরে মেরে ফেলা হলো কেন? বিচার চেয়ে চেয়ে চোখের জলে পার করেছেন ১৬টি বছর। অশ্রু ভেজা কণ্ঠে দাবি ওঠে বিডিআর বিদ্রোহের ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশ করার, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনারও। যে অবশ্যই এখানে রাজনৈতিক একটা দল এখানে আছেন। স্বাধীন কমিশনের কাছে অনুরোধ, সব তথ্য জনসাধারণের সামনে আসুক, সবাই জানুক কারণটা কি ছিল। সেদিন নিহত হয়েছেন বিডিআর কর্মকর্তাও। স্বজনরা আজও খুঁজে ফেরেন প্রিয় মানুষকে। ঘটনার সময় তৎকালীন সরকার প্রধানকে বিষয়টি জানালেও ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ এখনো তাদের তাড়া করে ফিরে। এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল, বিগত সরকার ওই পার্টটা বাদ রেখে একমাত্র শুধু এক্সিকিউশন যারা করেছে তাদেরই বিচার হয়েছে। আমাদের প্রত্যাশা যে তদন্ত কমিশনের মাধ্যমে দেশীয় চক্র হোক, রাজনৈতিক চক্র হোক, এই বিষয়টি বের হয়ে আসবে এবং এদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। গেল ১৯ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় শহীদ পরিবারের সদস্যরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর রাজপথে চলছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। রাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম।
কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী। তবে প্রয়োজন আরও বেশি তৎপরতার। ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছে, তারপর আমার গাড়ির পেপারসগুলো সব দেখেছে এবং সে কনফার্ম বলেছে যে সব ওকে আছে। ওনারা আমার পুরো গাড়ি চেক করেছেন আর গাড়ির পেপারস চেক করেছেন, গাড়ি আমার কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা সবকিছু দেখেছেন ওনারা। আমার মনে হয় যে আমাকে যদি জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে আরো 4 বার থামাইতো আমি আরো খুশি হইতাম। এটা আমাদের সেফটির জন্য। নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বলেন, বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে। সামগ্রিক যে অবস্থাটা দেখছি অন্য যে কোনো সময় থেকে অত্যন্ত ভালো। আমাদের বর্তমানে 3টা পয়েন্টে স্পেসিফিকলি আমাদের 3টা পয়েন্টে আমাদের চেকপোস্ট এবং টহল চলমান আছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়ে চড়ে বসে সরকার। এরপরই র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান, ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিবছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ। বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই, তখন অনেকেরই মাথায় হাত পড়ে। একসময় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র। এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের। ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি। আপনি কতজন লোক পাঠাচ্ছেন, মানে আপনার লাইসেন্সে ঠিক আছে কিনা, ঠিক আছে বন্ধুক আছে কিনা, সমস্যা আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো আমরা। আপনাকে আমি একটা সুযোগ দেবো, যেহেতু আপনি নতুন সুযোগ দেবো, কেমন? আপনি সেই সুযোগটা ব্যবহার করবেন, কাউকে কিছু বলা যাবে না। এসব প্রতারকদের কথায় ফাঁদে পড়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। বিভিন্ন ধরনের এজেন্ট দেখবেন যে আজতা বলতেছে যে এই কাজ কিংবা তোমরা আসো এই কোম্পানি, কিংবা তাদের কোনো কোম্পানি থাকে না, অনেকে টাকা পয়সা দেয় নিঃস্ব। তারা বলে যে রেস্টুরেন্টে দিব বা ভালো টাকা চাকরি দিব, কিন্তু ওইখানে নিয়ে কেন আবার অন্য কিছু দেয়, ঠিক আছে? এইভাবে আর প্রতারণা হয় কি। অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল। চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে, কৌতূহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে। আর এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বশান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লোকাল পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করি। সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ম্য কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে, তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায়, তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে। মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আমদানি করা খেজুরের ৮০% আনা হয় রমজানের ৩ মাস আগে। ডিসেম্বর থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় খেজুর আমদানি হয়েছে ২.৫ গুণের বেশি। রমজানে খেজুরের চাহিদা থাকে ৬০,০০০ টন। এবার ৩ মাসে খেজুর এসেছে ৪৬,১২৩ মেট্রিক টন। গত মৌসুমে যা ছিল ১৭,৮২৬ মেট্রিক টন। এবছর খেজুর আমদানিতে নতুন করে যুক্ত হন ১৫৮ জন। যে খেজুর ৫,৫০০ টাকা ছিল, এখন এটা আমাদের ৪২০০-৪৩০০ টাকা। মোটামুটি অনেক সাশ্রয় হয়েছে এবং সবাই খাইতে পারে। মালের অনেক পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগের চেয়ে পার কার্টনে ৫০০, ৮০০, কোনো কার্টনে ১,০০০, কোনো কার্টনে ১২০০, দাম সবগুলোতে কমছে। বছরের শুরুতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়। মানভেদ শুল্কায়ন মূল্য কমানো হয় ৮ থেকে ২৫%। ফলে এবার খেজুর আমদানি ব্যয় ২০ থেকে ২৫% কম বলে জানান আমদানিকারকরা। ডিউটি কমাতে যারা সাধারণ আমদানিকারক ছিল তারা উৎসাহিত হয়েছে। আশা করব খেজুরের কোনো সংকট হবে না। যে এনবিআর থেকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আগামী বছর
খেজুরের ডিউটি আরও কমানো হবে। খেজুর আমদানি থেকে এবার সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় 109 কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ। লাভের আশায় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ আলুর চাষ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু প্রশান্তির হাসি নেই কৃষকের মুখে। কৃষকরা জানান, উচ্চমূল্যে বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশক সহ বেড়েছে শ্রমিকের মজুরি, অথচ কেজিতে মাত্র 10 থেকে 15 টাকায় আলু বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ উঠানোই দায়। 12 বিঘা আলু কইছি, 1 বিঘা ভুঁইতে আমার হিসাব করে দেখতেছি 45,000 টাকা খরচ। আর আলুর তো বর্তমান বাজার তো পর্যন্ত 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 15 টাকা বলতেছি। একদিকে দাম কমে যাওয়া, অন্যদিকে কোল্ড স্টোরেজে মজুতের অনিশ্চয়তা সহ নানা কারণে দিশেহারা কৃষকরা। আছে তাদের অভিযোগও, তো জায়গা নাই, এখন আলু কোথায় রাখবো, কি করব, পোষাবে। জেলায় 2টি সরকারি ও 8টি ব্যক্তিগত সহ 10টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা প্রায় 54,150 মেট্রিক টন। এবার আলু সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় 3,37,000 টন। সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। আমাদের ক্যাপাসিটি হলে 1,35,37 মতো ক্যাপাসিটি করা যায়, কিন্তু দেখা গেল যে আমাদের অনেক বস্তা কাটা হয়ে যায়। আসলে এটা কখনোই না, আমাদের কাছে তো সবাই সমান, আমরা তো ভাড়া পাবো, তো যখন ব্যাপক আবাদ হয় তখন পারাপারি হয়। সমস্যা সমাধানে বিশেষায়িত হিমাগার নির্মাণের কথা ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমাদের এখানে 9টি কোল্ড স্টোরেজ আছে, এই 9টি কোল্ড স্টোরেজে আমাদের চাষিরা এই আলু তারা সংরক্ষণ করতে পারেন। এছাড়াও আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে। চলতি মৌসুমে পঞ্চগড়ে আলু চাষ হয়েছে 14,870 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে 1320 টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়, কিন্তু বাজারে দাম বেশি পেয়ে খাদ্য গুদামে ধান বিক্রির আগ্রহ হারায় কৃষক। বর্তমান বাজারে প্রতি মন মোটা ধান বিক্রি হচ্ছে 1390 থেকে 1400 টাকায়। প্রায় আড়াই মাসে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ হয়েছে মাত্র 180 মেট্রিক টন। বিক্রি করেছে মনে 50, 60, 70 টাকা বাজারতে বেশি, আর ওখানে বাজারের দামও কম, আবার আপনার হয়রানি। আর বাজারে নিয়ে এলে যে দামে হোক হাতে সাথে টাকাটা পাওয়া যায়। বাজারে ধানের দাম বেশি, বাজারে আসার সাথে সাথে আমরা উপযুক্ত একটা দাম পাচ্ছি। যদি সরকার আমাদের দাম কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাবো ধান দিতে? এমন পরিস্থিতিতে আগামী ধান ক্রয়ের শেষ সময় সীমার মধ্যে আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই গুদামে ধান বিক্রি করছেন না কৃষকরা, জানালেন জেলার এই খাদ্য কর্মকর্তা। এবছর ধানের বাজারে মূল্য ভালো থাকার কারণে ধানের ভালো দাম পাচ্ছে। কৃষকরা বাজারে খুব সহজেই তার বাড়ি থেকে ধানটা নিতে পারে এবং তার বিক্রিটাও ভালোভাবে করতে পারে। কৃষকরা যেহেতু ভালো ধানের দাম পাচ্ছে, সুতরাং তারা একটু গুদামের দিকে কম আসছে। জেলায় এবার ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় 4,839 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। 36 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় পার হতে হয় অর্ধশত লোহার সেতু কালভার্ট। সেতুর এক প্রান্তে একটি গাড়ি উঠলে অন্য প্রান্তে অপেক্ষা করতে হয়। প্রতিটি সেতুকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সাঁটানো সাইনবোর্ড। অতিরিক্ত পণ্য নিয়ে পারাপারের সেতু ধসে পড়ে ঘটেছে দুর্ঘটনাও। তবে ঝুঁকিপূর্ণ এসব লোহার সেতুর জায়গায় নতুন গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণে কমবে ভোগান্তি। 2023 সালের সেপ্টেম্বর জেলার চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কে 16টি সেতু ও 29টি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়, যা আসছে বছরের জুন মাসে শেষ হওয়ার কথা। তার মধ্যে 11টি সেতু ও 15টি কালভার্টের কাজ চলমান। শেষ হয়েছে 9টি কালভার্টের কাজ। নতুন সেতু নির্মাণে অল্প সময়ের মধ্যে যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে বলছেন স্থানীয়রা। এই তো এরকম ভাঙ্গাই ছিল, এরকমই তো ছিল আর কি, একটু প্লেট উঠানো ছিল। ওইদিকে যে ঢালাই ব্রিজগুলো হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আশা করি এখন থেকে আর দুর্ঘটনা হবে না। তবে সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সরু সড়কটি প্রশস্ত করা হলে চলাচল আরো সহজ হবে দাবি তাদের। রাস্তাটা যদি একটু বড় করা হয় আশা করি অনেকটা দুর্ভোগ কমবে। ঢালাই ব্রিজগুলো করতে আছে, এই যে দুটো গাড়ি বাড়াবার পর একটা ছোট গাড়ি বাড়াইতে পারে। সেতু ও কালভার্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পর সড়কটিতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, জানায় সড়ক ও জনপথ বিভাগ। 5টি ব্রিজের কাজ ভূমি অধিগ্রহণের সাথে সম্পর্কিত বিধায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অবশিষ্ট কাজগুলো
ব্রিজের কাজগুলো শুরু হবে এবং এই সম্পূর্ণ ব্রিজ এবং কালভার্টগুলি নতুনভাবে নির্মিত হওয়ার পরে পুরাতন যে জরাজীর্ণ কালভার্টের কারণে যে ভোগান্তি জনসাধারণের ভোগ করতে হতো সেগুলি আর ভবিষ্যতে করতে হবে না। এলাকার যান চলাচল সহজ করতে ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে ও সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে আশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে 2021 সালের জুন থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নামে এক এক করে উদ্বোধন হয়েছে 6টি মসজিদ। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের বেতন, কিন্তু মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে নেই কোনো নির্দেশনা। সরকারি মসজিদ হওয়ায় এই বিল পরিশোধে আগ্রহী নয় স্থানীয় মুসল্লিরা। এতে উদ্বোধন হওয়া 6 মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় 29 লাখ টাকা। সরকারি মসজিদের বিদ্যুৎ বিল সরকারকেই দেয়ার দাবি মুসল্লিদের। সরকার বাহাদুর যদি এই ব্যয় গ্রহণ করে, পরিশোধ করে, খুবই ভালো হয়। সরকার যেন আমাদের দিকে দৃষ্টি দেয়, এই মসজিদটার যেন এই বিলগুলো যেন পড়ে না থাকে, সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে। মৌকুব করা যায় কিনা, আর যদি মৌকুব নাও করা যায় এই বিষয়ে সরকার একটু হস্তক্ষেপ করলে ভালো হয়। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা হচ্ছে। এই বকেয়াটার বিষয়ে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, ইসলামী ফাউন্ডেশনের সহিত আমরা যোগাযোগ করছি এবং সরকারিভাবেও আমরা বিভিন্ন অফিসে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথেও যোগাযোগ করছি। বিদ্যুৎ বিল প্রদানের নির্দেশনা না থাকার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই যদি যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। 3 তলা বিশিষ্ট এসব মসজিদে প্রতি মাসে বিল আসছে 15 থেকে 16,000 টাকা। মসজিদের অন্যান্য ব্যবস্থাপনা চালু হলে বিদ্যুৎ বিল আরও বাড়বে। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি ইউনিয়নের মাঝকান্দি খাগড়াবাড়িয়া সড়কের 3টি খালে 2015 সালের শুরুতে 3টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় গোপালগঞ্জ জেলা পরিষদ। ওই বছরই টেন্ডার প্রক্রিয়া শেষে 90 লাখ টাকার কাজ পায় মেসার্স হাবিব অ্যান্ড কোং। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 2017 সালে 3টি সেতুর অ্যাপ্রোচ নির্মাণ না করে কাগজে কলমে কাজ শেষ করা হয় প্রকল্পের। লাখ লাখ টাকা বাগিয়ে নেয় তদারকি প্রকৌশলীরা। দুর্ভোগ কমাতে সেতুতে উঠতে বাঁশের মইয়ের ব্যবস্থা করেন স্থানীয়রা। এতে ঘটছে দুর্ঘটনা। আমার তো পাওয়ার আছে, এর আগে পরে অনেক লোকজন কাজ করতে পড়ে তাদের মাজা পিঠো ভাঙছে। ব্রিজটা যদি আজকে ভালো থাকতো তো তোমার আব্বার পাওয়া হারাম লাগতো না। এই ব্রিজগুলো মাটি নাই, মাটি দেওয়ার কন্ট্রাক্ট আছে না, পাস ছিল না, সেই সাহেবুল কালাম শেষ দিয়ে যায়নি, কোনো কিছু নিয়ে আমরা উঠতে পারি না। সে জায়গা যদি একটা বুড়ো মানুষ আটতে যায় তাই আত্মা ভাঙে উঠতে যাইয়া। সেতু 3টি ব্যবহারের উপযোগী করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে এই জনপ্রতিনিধি। আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এটা নজরে পড়ে এবং তারা যদি পুনর্নির্মাণ করে দেয় তাহলে তো আমাদের এই দুর্ভোগটা লাঘব হবে। জেলা পরিষদে অভিযান চালিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উক্ত ব্রিজের নির্মাণ কাজ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব অ্যান্ড কোংকে সমুদায় বিল পরিশোধ করা হলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। সেতুগুলোর কাজ শেষ না করার জন্য দায়ী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, এমন অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। কন্ট্রাক্টের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। যেহেতু আওয়ামী লীগের আমল, আমাদের বাঁচার স্বার্থে পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও ও অ্যাপ্রোচ পরে করে দেবে। 5 আগস্টের পর সাইফুল ইসলাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।